আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ পার্টটা আছে সেখান থেকে কোশ্চেন নাম্বার 29 এবং 32 এই যে প্যাসেজ দুটো আছে সেই দুটো ট্রান্সলেশন দেখব। চলুন দেখা যাক। দেখুন, কোশ্চেন নাম্বার 29 যে প্যাসেজটা ছিল সেটা আপনারা একবার পড়ে নিন ভিডিওটা পজ করে। আচ্ছা, তাহলে এগোই। দেখুন কি বলেছে। বলছে ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে, সেকালের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ছিল। আচ্ছা, সেকালের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ছিল। দেখুন এখানে কিন্তু আপনার সাবজেক্টটা কিন্তু নেই, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে পারেন। যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করেন তাহলে কীভাবে লিখবেন, যে দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন দ্যাট টাইম, এরকমও লিখতে পারেন। কিন্তু অন্যভাবেও লেখা যায়। দেখুন আমি লিখেছি দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন দ্যাট টাইম। কেউ যদি এখানে ইন দ্যাট টাইমের জায়গায় ইন দোজ টাইমও লেখে তাহলেও কিন্তু হবে, কোনো প্রবলেম নেই। তো এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইট, যেটা সেই ফার্স্ট ইনডিফিনাইট টেন্সেই কিন্তু লিখেছি, মানে সিম্পল পাস্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি দেওয়ারের যে ব্যবহারটা সেইভাবে কিন্তু করেছি। তো বোঝা গেছে সেন্টেন্সটা? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরেরটা হচ্ছে, তাহার নাম নালন্দা। তাহলে এই যে তাহার নাম নালন্দা আছে, তার মানে কি, অনেকে লিখছে দেখলাম যে তাহার নাম নালন্দা এখানে প্রেজেন্টে লিখছে, কিন্তু না, আপনি যদি আগের সেন্টেন্সটা লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে যে আগের সেন্টেন্সে পাস্টে লেখা হয়েছে এবং সেই সেন্সটাই কিন্তু এখানে লাগাতে হবে, যে তাহার নাম নালন্দা, মানে এটাকে কিন্তু আপনাকে পাস্ট লিখতে হবে, যে তার নাম নালন্দা ছিল। ঠিক আছে, এইভাবে লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখুন কিভাবে লিখেছি, দি নেম অফ দ্যাট ওয়াজ নালন্দা। ঠিক আছে, এইভাবে কিন্তু লেখাটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে? আচ্ছা, যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে, যে আমরা কিন্তু রিসেন্টলি একটা পেড কোর্স শুরু করেছি। যারা পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ বা আপনাদের যে আইসিডিএস সুপারভাইজার মেন আছে বা ডাব্লিউবিপিএসআই এর যে মেন আছে, সেই মেনের বেঙ্গলি এবং ইংলিশ যে পার্টটা আছে সেটা পুরোটাই সিলেবাস ওয়াইজ প্রত্যেক দিন টাস্ক দেওয়া হয়। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে টাস্ক দেওয়া হয় এবং সেই টাস্ক অনুযায়ী আপনারা যখন সাবমিট করেন প্রত্যেক দিনের কাজ অনুযায়ী সেই টাস্কগুলো আপনাদেরকে কারেকশনও করে দেওয়া হয় এবং ভিডিও সলিউশনও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা আপনি একটু ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখুন পরেরটা দেখি। পরেরটা কি বলছে, বলছে পাটনা থেকে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে। তাহলে তাহার স্থান বাহির হইয়াছে মানে কি, ব্যাপারটা যে ডিসকভার করা হয়েছে এরকমই লিখতে হবে, তাই না? বাহির হইয়াছে, আপনি কি ওয়েন্ট আউট তো লিখতেই পারবেন না, তাই না? এরকম তো লেখাই যায় না, সেন্সটাকে ধরতে হবে কি, বাহির হইয়াছে। দেখুন কিভাবে লেখা যায়, এইভাবেই লেখাটা উচিত, যে বাহির হইয়াছে, দ্যাট মিন আপনাকে প্যাসিভ সেন্স আনতে হবে, তাই না? বাহির হইয়াছে মানে বাহির হয়েছিল, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে লিখতে হবে। তাহলে দেখুন, ইট ওয়াজ ডিসকভার্ড মানে এর স্থান বাহির হয়েছে বা একে ডিসকভার করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। আ ফিউ মাইলস অ্যাওয়ে মিন্স কি, কয়েক ক্রোশ, মানে কয়েক ক্রোশ দূরে। ঠিক আছে, ফ্রম পাটনা থেকে। বোঝা গেছে? তাহলে কিন্তু কোন জায়গায় প্যাসিভ সেন্স হচ্ছে এটা কিন্তু ধরতে হবে এবং সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে যে এটাকে আপনাকে কোন টেন্সে লিখতে হবে। ঠিক আছে, আর দেখুন আপনি যদি ডিরেক্টলি বাহির হয়ে আছে এরকমটা লিখতে চান তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে এটা আপনি যত প্র্যাকটিস করতে থাকবেন ততই কিন্তু আপনার পাওয়ারটা বাড়বে, যে আপনি কিভাবে লিখবেন, কোন ওয়ার্ড মানে কোন ভোকাবুলারিটা আপনি চুজ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো এটা, ইট ওয়াজ ডিসকভার্ড আ ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম পাটনা। তার মানেই হচ্ছে কি, পাটনা থেকে কয়েক ক্রোশ দূরে তার স্থান বার করা হয়েছে বা ডিসকভার করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পরেরটা দেখি। দেখুন পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়েছে। এই যে চিহ্ন, অনেকে দেখছি লিখছে সিম্বলস, আপনি এখানে সিম্বলস যদি লেখেন, সিম্বলস মানে চিহ্ন, ঠিক আছে, কিন্তু এখানে ওই চিহ্নর সঙ্গে এই চিহ্ন বলা উচিত নয়, মানে সঠিক আপনি ভোকাবুলারি সিম্বলস হলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো দেখুন পাওয়া গিয়াছে মানে আপনাকে অবশ্যই যেন মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে মানে জাস্ট ফিনিশড এরকমটা মনে হচ্ছে, তাই আমি এটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখলাম। আপনি যদি এরকমও লিখতেন যে পাওয়া গিয়াছিল, এরকম সেন্সে যদি লিখতেন, তাহলে যদি পাস্ট ইনডিফিনাইটে লিখতেন প্যাসিভ ভয়েসে তাহলেও কিন্তু হতো। আমি এখানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস করেছি। দেখুন কি পাওয়া গিয়াছে, তাহলে অনেক চিহ্ন পাওয়া গিয়েছে, তাহলে কি, আ লট অফ ট্রেসেস অফ ডেব্রিজ, মানে এই ডেব্রিজ মিনস এখানে কিন্তু ধ্বংসাবশেষ, তাই এটা আমি লিখলাম।
ঠিক আছে, না লিখলেও হবে। আ লট অফ ট্রেসেস যদি আপনি লিখতেন তাহলেও শুধু হতো। ঠিক আছে, আ লট অফ ট্রেসেস অফ ড্যাবরিজ কি হয়েছে, হ্যাভ বিন ফাউন্ড মানে পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে, মাটির তলায়, তাই হচ্ছে আন্ডার দি গ্রাউন্ড। ঠিক আছে, আন্ডার দি আর্থ তো অনেকে লিখেছে, সেটাও হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এটাকে কি টেন্সে লিখলাম, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে লিখলাম। আপনারা যদি প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে লেখেন তাহলেও কিন্তু হবে, সেন্সটা হবে। ঠিক আছে, আচ্ছা পরের সেন্টেন্স দেখি। দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ বৌদ্ধ শাস্ত্র পড়ানো হইতো। মানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি হতো, বৌদ্ধ তো পড়ানো হতো, তার মানেও ঠিক সেন্সটা প্যাসিভ আসছে, তাই কি না, পড়ানো হতো। তাহলে এবং এই ব্যাপারটা দেখুন যে পড়ানো হতো তার মানে কি, অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই কারণেই আপনাকে প্যাসিভ করতে হবে। এবং ইউজড টু, আমি গত ভিডিওতেও এই গ্রামারগুলো আপনাদেরকে বলেছিলাম যে ইউজড টু এটা কিন্তু অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে দেখুন প্যাসিভে লিখতে হবে এবং ইউজ টু আপনাকে ইউজ করতে হবে। তাহলে কি হলো, দেখুন দি বুদ্ধিস্ট স্ক্রিপচার্স মানে বুদ্ধিস্ট স্ক্রিপচার্স মিন্স কি, বৌদ্ধ শাস্ত্র। ঠিক আছে, ওয়্যার ইউজড টু বি টট তার মানে কি পড়ানো হতো। ঠিক আছে, প্যাসিভ করলাম এবং ইউজ টু যেহেতু এখানে আপনার ওই অভ্যাস বোঝাচ্ছে সেই জন্য ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে কি ওয়্যার ইউজ টু বি টট, কোথায়, এবার সেটা লিখে দিচ্ছি যে ইন দিস নালন্দা ইউনিভার্সিটি। বোঝা গেছে। আচ্ছা আপনারা হয়তো ফলো করেছেন যে অনেকের লেখায় দেখছিলাম অনেকে ইউনিভার্সিটির আগে ফার্স্ট যে সেন্টেন্সটা ছিল ইউনিভার্সিটির আগে অ্যান লিখেছে, লিখে তারপরে কেটে দিয়ে আবার এ লিখেছে। তো এই হবে কারণ ওটা ব্যতিক্রমী, জানেন আপনারা যে আর্টিকেল যেটা আছে সেখানে ইউনিভার্সিটির আগে কিন্তু এই বসে। ঠিক আছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কিন্তু অ্যানের পরিবর্তে এ বসে। ঠিক আছে, ওটা বলে বলে দিলাম। আচ্ছা তাহলে এটা বোঝা গেছে। পরের সেন্টেন্সটা তাহলে দেখি একটু। দেখুন পরেরটা কি বলছে, বলছে এ স্থানে অনেক অধ্যাপক ছিলেন। তার মানে কি, এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন, তার আপনার অবশ্যই পাস্ট ইনডিফিনাইট লিখতে হবে, সিম্পল পাস্টে আপনি এটা লিখবেন। তাহলে দেখুন অবশ্যই এখানে যেহেতু সাবজেক্ট নেই তাই আপনাকে সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে হবে এবং অনেক অধ্যাপক তাই ওয়্যার ইউজ করতে হবে। যদি একটা অধ্যাপকের কথা বলা হতো তাহলে কিন্তু ওয়াজ ইউজ করতেন, যেহেতু এখানে সাবজেক্ট মানে যেটা প্লুরাল সেন্সটা আসছে সেই কারণে আপনাকে ওয়্যার ইউজ করতে হবে। তাহলে কি দেয়ার ওয়্যার মেনি প্রফেসর্স মানে অনেক অধ্যাপক ছিলেন ইন দিস প্লেস, কোথায়, এই জায়গায় বা এই স্থানে বা এ স্থানে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কিন্তু সিম্পল পাস্ট আমরা ইউজ করলাম। আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখে নিচ্ছি কি আছে দেখুন। পরের সেন্টেন্সটা হচ্ছে নালন্দায় দেশ বিদেশ থেকে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করিত। এই লাইনটাই মানে অনেকে যারা সাবমিট করেছে আজকের টাস্ক তাদের মধ্যে মানে প্রত্যেকেই ভুল করেছে, প্রায় 2-4 জন ছাড়া। তো এইটা দেখুন কিভাবে করবেন। দেখুন নালন্দায়, তাহলে আপনি ফার্স্ট লিখে দিন ইন নালন্দা। ঠিক আছে, এবারে দেখুন দেশ বিদেশ থেকে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করিত। তাহলে এই যে অধ্যয়ন করিত বলছে তাহলে করতো, তার মানে অবশ্যই আপনাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ওই যে অভ্যাস বোঝাচ্ছে, তাহলে আপনাকে ইউজড টু ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম কি বললাম, বুঝতে পারলেন। আচ্ছা তাহলে দেখুন কিভাবে হলো। তাহলে এখানে দেখুন সাবজেক্টটাকে আগে ফার্স্ট আপনি চুজ করুন, কারা আসতো, ছাত্ররা, কোথা থেকে, দেশ এবং বিদেশ থেকে। তাহলে এইটাকে আপনাকে ফার্স্ট সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। তাহলে কি স্টুডেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, এই যে হোম লিখলাম তার মানে ঘর নয়, কিন্তু হোম কিন্তু এখানে নিজের দেশের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, বা আপনি এখানে নেটিভও লিখতে পারেন, সেটাও ঠিক। তাহলে স্টুডেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ। ঠিক আছে, ইউজড টু কাম মানে আসতেন। ঠিক আছে, ইন গ্রুপস মানে দলে দলে আসতেন। এবারে দেখুন ইনফিনিটিভ করছি, টু স্টাডি মানে স্টাডি করতে, অধ্যয়ন করতে। কি অধ্যয়ন করতে, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স মানে বুদ্ধিস্ট স্ক্রিপচার্স মিন্স বৌদ্ধ শাস্ত্র। বোঝা গেছে তাহলে। আচ্ছা পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরেরটা কি বলছে, এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসিবার কথা শোনা যায়। দেখুন এইটাও প্রায় অনেকেই ভুল করেছে আগের সেন্টেন্সটার মতোই। দেখুন এটাকে কিভাবে আপনি করবেন। দেখুন শোনা যায় তার মানে কি, অবশ্যই প্যাসিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে ইট ইজ হিয়ার দ্যাট মানে শোনা যায় যে, কি শোনা যায়, এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসতো। তাহলে আসতো, তাহলে এটাকে অবশ্যই আপনাকে উড ইউজ করতে হবে, তাই কি না, মানে ইন্টারোগেটিভে যেরকম মানে সরি ইনডিরেক্ট স্পিচে যেরকম ইউজ করা হয় ন্যারেশনে ইনডিরেক্ট স্পিচটা, ঠিক সেই সেন্সটাই কিন্তু এখানে আসবে। তাহলে কি আসতো মডেল ভার্বস হিসেবে আপনি ইউজ করতে পারেন উডটাকে। তাহলে কি হচ্ছে দেখুন,
ইভেন মানে এমনকি দ্য স্টুডেন্টস উড কাম, মানে স্টুডেন্টসরা আসতেন, কোথা থেকে আসতেন, এই যে মানে চীন প্রভৃতি দেশ, মানে চীন ও প্রভৃতি দেশ, আরও দেশ থেকে, তাই না? চীন প্রভৃতি দেশ মানে কি, চীন সহ আরও অনেক দেশ, তাহলে সেইটাকেই এখানে সেন্সটা ধরতে হবে আপনাদেরকে, কি ফ্রম চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ। বোঝা গেছে? তাহলে কি বললাম যে দেখুন, ইট ইজ হিয়ার্ড মানে এটা শোনা যায়, কি শোনা যায়, প্যাসিভ সেন্স লিখলাম, ইট ইজ হিয়ার দ্যাট, যে এটা শোনা যায় যে, তারপরে কি শোনা যায় যে বলে কি লিখলাম, যে এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসতো, তাহলে কারা আসতো, ছাত্র, তাই আপনাকে সাবজেক্ট হিসেবে দিয়ে স্টুডেন্টস লিখতে হবে। তারপরে উড কাম মানে আসতেন, তাই কি না? ইনডিরেক্ট স্পিচে যেরকমভাবে লেখা হয়, আমি যদি দিতাম যে উইল, তাহলে কিন্তু আসবে, তাহলে আসতো, ঠিক উইলটাকে আমি উড করে দেবো, তাই কি না? ইনডিরেক্ট স্পিচে যেরকম হয় আর কি। তাহলে উড কাম আসতেন, কোথা থেকে আসতেন, ফ্রম চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ। এই জায়গাটা অনেকে ভুল করছে, এই চীন প্রভৃতি দেশ এটাকে ঠিকঠাক লিখতে পারছে না, তাই এটাকে আপনি এইভাবে লেখার চেষ্টা করুন যে কি চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরেরটা কি বলছে, এই নালন্দা বিশ্ববিদ্যালয় বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করিতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্যন্ত হইয়াছিলেন। দেখুন এটাকে পার্টিসিপেল হিসেবেও কিন্তু করা যায়, পার্টিসিপেল হিসেবেই আমি করেছি। দেখুন কিভাবে করা যেতে পারে। দেখুন যে কামিং টু নালন্দা টু স্টাডি, মানে কামিং টু নালন্দা, আসিয়া, নালন্দাতে আসিয়া, টু স্টাডি, স্টাডি করতে নালন্দাতে আসিয়া, তাই না? কামিং টু নালন্দা, নালন্দাতে আসিয়া, টু স্টাডি, স্টাডি করতে নালন্দাতে আসিয়া, কে, এবার দেখুন সাবজেক্ট প্রিন্স দ্যাট মিন ওই রাজপুত্র, কোথা থেকে, ফ্রম বেঙ্গল, গ্রাজুয়ালি বিকেম মানে ক্রমে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, ক্রমে, বিকেম হয়ে উঠেছিলেন কি ইটস প্রিন্সিপাল, যেখানে ইটস ITS লিখতে পারেন, অ্যাপোস্ট্রফি দিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো ইটস প্রিন্সিপাল মানে এর প্রিন্সিপাল হয়ে উঠেছিলেন বা অধ্যক্ষ হয়ে উঠেছিলেন। তাহলে দেখুন এই জায়গাটাকে আমি পার্টিসিপেল করে দিলাম কেন, কারণ দেখুন এখানে যে সেন্টেন্সটা যেভাবে বলেছে যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করিতে আসিয়া, তাহলে এই আসিয়ার জন্যই কিন্তু আমি এখানে পার্টিসিপেলটা করলাম, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সুবিধা হবে। ঠিক আছে, মানে আমি এখানে সিম্পল সেন্টেন্স যেটা আর কি জয়নিংয়ের সিম্পল সেন্টেন্স, ঠিক সেইভাবে কিন্তু লিখলাম। ঠিক আছে, এখানে দেখুন একটাই মেন ভার্ব আছে বিকেম, বাকি কিন্তু আর আপনি এখানে মেন ভার্ব খুঁজেই পাবেন না, এটাকে আমি পার্টিসিপেল করে দিয়েছি। আর এই যে টু স্টাডি এটা কিন্তু ইনফিনিটিভ, এটা মেন ভার্ব নয়, মেন ভার্ব কিন্তু এই বিকেম। ঠিক আছে, তাহলে দেখুন আরেকবার বলি এটাকে, যে কামিং টু নালন্দা টু স্টাডি মানে নালন্দাতে স্টাডি করতে আসিয়া, অধ্যয়ন করতে আসিয়া, কে, এবার এখান থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা শুরু হচ্ছে, আ প্রিন্স ফ্রম বেঙ্গল, সে গ্রাজুয়ালি ক্রমে, বিকেম হয়ে উঠলো, দেখুন ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করেছি, কি হয়ে উঠলো, অবজেক্টটা লিখলাম ইটস প্রিন্সিপাল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা হচ্ছে, যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম শিলভদ্র। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা থেকে অনেকেরই ভুল হচ্ছে। দেখুন এই সেন্টেন্সটা কিভাবে হবে, দেখুন এই সেন্টেন্সটা দেখুন একবার, এখানে বলছে যে যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন, তাহলে তাহার নাম, তাহলে কি দি নেম অফ দি পার্সন, এখানে কিন্তু অনেকে এ লিখছে, সেটা উচিত নয়। তাহার নাম যেহেতু নির্দিষ্ট করে বলছে তাই আপনাকে দি লিখতে হবে, কারণ এই ব্যক্তির কথা আগে বলা হয়েছে, তাই আপনি দি লিখুন। ঠিক আছে, তাহলে দি নেম অফ দি পার্সন, সেই ব্যক্তির নাম কে, হু গট সাচ গ্লোরি, যে কিনা এইরকম গৌরব লাভ করিয়াছিলেন, তিনি হলেন ওয়াস শিলভদ্র, তিনি হলেন শিলভদ্র। এইখানে অনেক সবার ভুল হচ্ছে যে ওয়াস, সবাই এখানে লিখছে ইজ, এখানে ইজ কেন হবে? আপনি যদি এখানে ইজ লেখেন তাহলে আপনি এখানে গড লিখছেন, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আপনি এখানে পাস্ট ইনডিফিনাইট ইউজ করছেন, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করছেন, তাহলে তাহলে এটা আপনার কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স আপনি ইউজ করছেন, এটা ভুল হয়ে গেল গ্রামাটিক্যালি। তো এখানে যেহেতু গড লিখছেন তাহলে এখানেও কিন্তু আপনাকে ওয়াস লিখতে হবে, তার মানে এখানে মানেটা এরকমই দাঁড়াচ্ছে যে যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম ছিল শিলভদ্র। ঠিক আছে, এটা কিন্তু ছিল কতটা উজ্জ্ব আছে আপনাকে ধরে নিতে হবে, এই যে সেন্টেন্সটা করিয়াছিলেন বলেছে সেইটা থেকেই আপনাকে এখানে কিন্তু ধরে নিতে হবে, যেখানে ছিল দিয়েই লিখতে হবে, কিন্তু এখানে ইজ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আজকে এই 29 যে পার্টটা, 29-এর যে প্যাসেজটা ছিল এক্সারসাইজ পার্টে, সেটা কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা 32টা দেখব। দেখুন একবার আপনারা এইটা পজ করে, ভিডিওটা পজ করে এটা একবার ভালো করে পড়ে নিন, তারপরে আমরা শুরু করব। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন এখানে বলছে, লেখাপড়া না শিখিলে কেহ কখনো বড় হইতে পারে না, তাই বলেছে না? তাহলে এখানে যদি আপনি বড় হওয়ার কথা যদি আপনি গ্রো লেখেন,
যে লেখাপড়া না শিখলে কেউ বড় হতে পারে না, এই বড়টাকে যদি আপনি গ্রো আপ লেখেন তাহলে কিন্তু আপনি সঠিক ভোকাবুলারি ইউজ করতে পারলেন না। ঠিক আছে, গ্রো কিন্তু হবে না। সেন্সটা ভাবুন, গ্রো মানে বড় হওয়া, খেয়ে পড়ে বড় হওয়াকে গ্রো বলে। লেখাপড়া না শিখলে সে কি মানে তার বৃদ্ধি হবে না? এটা কিন্তু নয়। এই সেন্সটা বড় বলতে এখানে গ্রো কথা বলেনি। এই বড় বলতে কি উন্নতি হবে না বা প্রসপার করবে না, এরকম কিছু বলতে চাইছে, তাই কি না? তাহলে আপনি যদি বড় হবেন না এটাকে যদি ডিরেক্টলি গ্রো লেখেন তাহলে কিন্তু ভুল করবেন। ঠিক আছে, দেখুন এটাকে কিভাবে লেখা যেতে পারে। বলছে লেখাপড়া না শিখলে কেহ কখনো বড় হইতে পারে না। তাহলে বড় হইতে পারে না, তাহলে আমি এখানে সাবজেক্টটাকেই এই যে কেহ কখনোটাকে আমি নো ওয়ান লিখলাম, তাহলে কি আমাকে এখানে নট আনতে হবে না, আমাকে নেগেটিভ সেন্সটাই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখানে নো ওয়ান না লিখে যদি এনি ওয়ান লিখতাম তাহলে কিন্তু আমার ভার্বের এখানে নট কথাটাকে আনতে হতো। ঠিক আছে, ক্যান নট লিখতে হতো। ঠিক আছে, আপনি যদি এখানে নো ওয়ান লেখেন তাহলে আপনাকে নট আনতে হচ্ছে না, আর আপনি যদি এখানে এনি ওয়ান লেখেন তাহলে কিন্তু আপনাকে নট আনতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম দেখুন, নো ওয়ান ক্যান এভার প্রসপার, মানে কেউ কি হতে পারে না, প্রসপার করতে পারে না, উন্নতি করতে পারে না, তার মানেই বড় হতে পারে না। কি উইথাউট লার্নিং এডুকেশন, মানে উইথাউট লার্নিং এডুকেশন মানে লেখাপড়া না শিখলে। বোঝা গেছে? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে। পরেরটা বলছে জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী ও গুণী বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন তাহারা, মানে করিয়াছেন, জাস্ট ফিনিশড, করিয়াছেন তাহারা সকলেই লেখাপড়া করিয়াছেন, এটাও তাই, কেহই মূর্খ ছিলেন না। আচ্ছা দেখুন এখানে কিভাবে হচ্ছে দেখুন। আচ্ছা, আমি যে বললাম এই 29 যেটা বললাম, লাস্ট সেন্টেন্স যেটা ছিল ওয়াজের ব্যাপারটা, সেটা দেখুন আমি বলেছিলাম যে আপনি ওখানে গড লিখছিলেন বলে ওখানে কিন্তু ওয়াজ লিখতে পারবে না, কারণ একটাই সেন্টেন্সে ভিন্ন টেন্স ইউজ করা যায় না। কিন্তু দেখুন এই যে কেহই মূর্খ ছিলেন না, এটাকে কিন্তু আপনাকে পাস্ট টেন্সে লিখতে হবে, পাস্ট সিম্পল পাস্ট লিখতে হবে, আর বাকিটা কিন্তু বাকি যেটা আছে সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে প্রেজেন্ট পারফেক্টেই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী ও গুণী বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন, তাহলে যে সমস্ত ব্যক্তি করেছেন কারা, যে সমস্ত ব্যক্তি, তাহলে এটা সাবজেক্ট, তাহলে অল দি পিপল ইন দি ওয়ার্ল্ড, এটা সাবজেক্ট চুজ করলাম। তারা কি খ্যাতি লাভ করেছেন, তাহলে কি হু হ্যাভ আর্নড আ রেপুটেশন, যারা কিনা রেপুটেশন অর্জন করেছে। দেখুন এই যে সাবজেক্ট এটাকে চুজ করা হচ্ছে, হুটাকে দিলাম আমি লিঙ্কার হিসেবে, তাহলে এই হ্যাভ, তারপর হ্যাজ হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে দেখুন অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে আর রেপুটেশন, কিসের জন্য রেপুটেশন, ফর বিইং ওয়াইজ অ্যান্ড ভার্চুয়াস, মানে জ্ঞানী এবং গুণী হওয়ার জন্য যারা জগতে খ্যাতি লাভ করিয়াছেন তারা কি, তারা সকলেই লেখাপড়া করিয়াছেন। তাহলে দেখুন কিভাবে করলাম, এই যে ভার্চুয়াস, এই যে এখানে ভার্চুয়াসের পরে কমা দেওয়া দরকার, তো এটা কমাটা দেওয়া হয়নি, দেখুন কমা হবে, কমার পরে লিখবেন কি হ্যাভ বিন এডুকেটেড, তারা সকলেই কি করেছে, হ্যাভ বিন এডুকেটেড, মানে সকলেই লেখাপড়া করিয়াছেন। ঠিক আছে, তারপরে দেখুন কেউই মূর্খ ছিলেন না, তার মানে কি কেউই ছিলেন না, তাহলে আপনি সাবজেক্টটাকেই মানে নেগেটিভ হিসেবে ইউজ করুন, তাহলে কিন্তু আপনাকে আর ভার্বের সাথে নট ইউজ করতে হবে না। তাহলে নো ওয়ান ওয়াজ স্টুপিড, মানে কেউই মূর্খ ছিলেন না, নো ওয়ান ওয়াজ ফুলিশ, ফুলিশ বোকা, এটাকে মূর্খ হিসেবে আপনি স্টুপিড ইউজ করুন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট একটা ভোকাবুলারি হবে। বোঝা গেছে তাহলে কি বললাম? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে, লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ, মানে লেখাপড়া মানুষের চক্ষুর মতো আর কি, চক্ষুর ন্যায়, তাহলে কি লিখবেন, লেখাপড়া এটা সাবজেক্ট, তাহলে এডুকেশন, এটাকে বলা হচ্ছে লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ, মানে জেনারেলি একটা কিছু ইন্ডিকেট করছে, তাই এটাকে প্রেজেন্ট ইন্ডিফাইনারে লিখতে হবে, তাই সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্ট, তাই ইজ লিখলাম। তারপরে দেখুন জাস্ট লাইক হিউম্যান আইস, একদমই এটা সহজ জিনিস, যে লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ, দ্যাট মিন এডুকেশন ইজ জাস্ট লাইক হিউম্যান আইস। বোঝা গেছে? আচ্ছা পরেরটা দেখি। পরেরটা দেখুন কি বলছে, চক্ষুর সাহায্যে আমরা সকল জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি, মানে চক্ষুর সাহায্যে দেখে বা চিনে থাকি, তাহলে উইথ আপনাকে ইউজ করতে হবে, তাই না, বা উইথ দি হেল্পও আপনি লিখতে পারেন। দেখুন উইথ দি হেল্প অফ আইস, মানে চক্ষুর সাহায্যে, উইথ দি হেল্প অফ আইস কি করি, উই সি, আমরা দেখি, দেখে থাকি বা দেখি, তাই কি না, তাহলে এটাকে আপনাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট লিখতে হবে, উই সি অ্যান্ড নো, আমরা দেখি এবং চিনি বা জানি, অল থিংস, সমস্ত জিনিস। যদি আপনি এটাকে লাস্ট লিখতে চান, এই যে আমি যেটা প্রথমে দিয়েছি উইথ দি হেল্প অফ আইস, এটাকে আপনি লাস্টেও লিখতে পারেন কি, উই সি অ্যান্ড নো অল দি থিংস উইথ দি হেল্প অফ আইস, বা কেউ যদি এরকম লেখে উইথ দি আইস তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, এবার যেহেতু বলেছে এখানে সাহায্যে, তাই আমি এখানে এই কথাটা ইউজ করছি উইথ দি হেল্প অফ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা পরের সেন্টেন্সটা দেখে নিই। দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে, লেখাপড়ার সাহায্যেও
মানুষ তেমনি সকল জিনিস শিখিয়া থাকে। তাহলে লেখাপড়ার সাহায্যে মানুষ সকল জিনিস শিখে থাকে। তাহলে কি দেখুন এখানে কি বলছে, কারা শিখে থাকে, মানুষ শিখে থাকে। তাহলে পিপল, তাহলে পিপল হচ্ছে সাবজেক্ট, পিপল অলসো লার্ন মানে মানুষও শিখে থাকে কি অল থিংস সমস্ত জিনিস। প্রেজেন্ট ইনডিফিনাইটে অবশ্যই লিখতে হবে কারণ শিখে থাকে এটা জেনারেলি ডিরেক্ট করছে, সাধারণভাবে ঘটে, সাধারণভাবে হয়ে থাকে, সেজন্যই প্রেজেন্ট ইনডিফিনাইট। তাই দেখুন এখানে পিপল সাবজেক্ট, লার্ন ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অল থিংস এটা হচ্ছে আপনার অবজেক্ট, ঠিক আছে। এবারে বলছে মানুষও বলেছে না যে সাহায্যেও মানুষ, তাই এখানে অলসো কথাটা ইউজ করেছে। এবার কিসের সাহায্যে বলেছে, যে লেখাপড়ার সাহায্যে, তাই লিখলাম কি উইথ দি হেল্প অফ এডুকেশন। বোঝা গেছে, একদম সহজ সরল জিনিস। আচ্ছা তাহলে পরেরটা দেখি কি বলছে, দেখুন পরেরটা বলছে অন্ধের নিকট যেরূপ সমস্ত অন্ধকার মূর্খের নিকটও সেইরূপ। এই জিনিসটা যাদেরকে টাস্ক মানে টাস্ক যারা দিয়েছে তাদের দেখলাম এই জিনিসটা সব থেকে বেশি ভুল হয়েছে, বাকিগুলো কিন্তু সব মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই জিনিসটাই সবাই ভুল করেছে, মানে ঠিকঠাক এটাকে ফ্রেম করতে পারেনি। দেখুন এটাকে কিভাবে করা যেতে পারে, বলছে অন্ধের নিকট যেরূপ সমস্ত অন্ধকার মানে কি অ্যাজ অল মানে যেরূপ সমস্তটা ইজ ডার্ক ফর আ ব্লাইন্ড। দেখুন ভালো করে বুঝবেন, যেরূপ সমস্তটা অন্ধকার অন্ধের নিকট, তাহলে অ্যাজ অল কি অন্ধকার, সমস্তটাই অন্ধকার, তাই কি না? তাহলে এটা হচ্ছে আপনি সাবজেক্ট হিসেবে ইউজ করছেন, তাহলে অ্যাজ অল কেন, অ্যাজ কেন, কারণ আপনি যেরূপ বলছেন সেজন্য অ্যাজ কথাটাকে আপনাকে দিতে হবে। তারপরে সাবজেক্ট কি, সাবজেক্ট কিভাবে ভাবছেন যে কোনটা, সমস্তটাই, তাই না? আপনাকে প্রশ্ন করতে হবে যে কোনটা অন্ধকার, তাহলে তাহলেই আপনি সাবজেক্ট পাবেন যে কোনটা অন্ধকার, যে সমস্তটাই অন্ধকার, তাহলে আপনি অল পেলেন, যে অল অ্যাজ অল ইজ ডার্ক ফর আ ব্লাইন্ড মানে একজন অন্ধের কাছে যেরূপ সমস্তটা অন্ধকার ঠিক তেমনই মূর্খের নিকট সেইরূপ বলছে। তাহলে কি অ্যাজ সেম অ্যাজ ফর আ স্টুপিড অলসো। বোঝা গেল? এই সেন্টেন্সটা বুঝতে পারলেন? এটা কিন্তু ভালো করে একবার দেখবেন, ঠিক আছে? একদম সহজ বিষয়, একটু যদি বুঝতে পারেন। আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখি, দেখুন পরেরটা কি বলছে, দেখুন এটাই হচ্ছে এই লাস্ট লাইন, বলছে কি সে চক্ষু থাকিলেও অন্ধ, কারণ সে কোনো জিনিসই প্রকৃতভাবে বুঝে না বা জানে না। দেখুন সে চক্ষু থাকিতেও অন্ধ, তাহলে আপনাকে কি লিখতে হবে, যে হি ইজ ব্লাইন্ড মানে সে অন্ধ, ইভেন দো হি হ্যাজ আই যদিও তার চোখ আছে, তাই না? সে চক্ষু থাকিলেও অন্ধ মানে কি হি ইজ ব্লাইন্ড ইভেন দো হি হ্যাজ আইস। ঠিক আছে, বোঝা গেল? দেখুন পুরোটাই কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে লিখেছি। আপনারা হয়তো ভাবছেন সবে সবে মানে যারা একটু সবে সবে একটু ইংলিশে উইক আছেন ভাবছেন যে হ্যাজ ইউজ করে যাওয়া হয়তো প্রেজেন্ট পারফেক্ট ইউজ না, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ হয়, কিন্তু এই হ্যাজটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। এই এখানে হ্যাজ মানে কিন্তু আছে, বোঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনাইটে ইউজ হয়েছে, ঠিক আছে? মানে সিম্পল প্রেজেন্টে ইউজ হয়েছে। তাহলে কি দেখুন হি ইজ ব্লাইন্ড ইভেন দো হি হ্যাজ আইস মানে কি সে চক্ষু থাকিলেও অন্ধ, বোঝা গেল? তারপরে দেখুন কারণ মানে বিকজ সে কোনো জিনিসই প্রকৃতভাবে বুঝে না বা জানে না। তাহলে এটাকেও কি লিখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে, সে বোঝে না সে জানে না, তাহলে সেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যেই বোঝাচ্ছে, তাই কি না? তাহলে কি দেখুন সে কে বোঝে না, সে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, বোঝে না বলেছে, তাহলে মানে সত্যিকারে বোঝে না বা প্রকৃতভাবে বোঝে না, তাই লিখেছি ডাজেন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড। ডাজেন্ট কেন, ডাজ নট কেন, কারণ এই যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আপনাকে ডাজ কথাটা আনতে হবে, আর ভার্বের সঙ্গে তখন এসটা হবে না, তখন এখানেই চলে এলো ডাজে, মানে ডু এর সাথে চলে এলো, ডাজ হয়ে গেল। তাহলে কি হলো, হি ডাজ নট রিয়েলি আন্ডারস্ট্যান্ড মানে সে প্রকৃতভাবে বোঝে না, অর নো এনিথিং অথবা কোনো কিছু জানেও না। বোঝা গেল? বোঝা গেছে কি বললাম? আচ্ছা আপনারা যারা আমাদের পেড কোর্স মানে পেড যে গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হতে চাইছেন বা আগ্রহী, তারা আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন যে লিঙ্কটা আছে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক পাবেন, সেখানে যুক্ত হন। সেখানে যুক্ত হয়ে দেখুন, সেটা কিন্তু পেড নয়, সেটা এমনি জেনারেল। সেখান থেকে সেখানে গিয়ে আপনি মেসেজ করুন বা সেখান থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, সেখানে আমাকে মেসেজ করুন কিভাবে করতে হবে, সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে ইউজফুল হচ্ছে, আমি এরকম চালিয়ে যেতে পারি বা আপনাদের এরকম দরকার প্রতিনিয়ত, তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে আমাদের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে সঙ্গে দেখা মাত্রই, আর লাইক করুন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। আমরা প্রতিদিনই নিয়মিতভাবে এখন এই ট্রান্সলেশন প্যাসেজটা মানে ট্রান্সলেশন যে পার্টটা প্রতিদিন কিছুদিন চালিয়ে যাব, কারণ ট্রান্সলেশন যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার রিপোর্ট লেখা বা আপনি ধরুন প্রেসে এই জিনিসটা কিন্তু অসুবিধা হবে না। আর বাংলার বিষয়টা দেখুন, ইংলিশ থেকে যদি আপনি
মানে বেঙ্গলিতে কিন্তু আপনি ইংলিশ ট্রান্সলেট করতে পারেন, বাংলায়ও কিন্তু অবশ্যই করতে পারেন। বাংলাটা কিন্তু সেরকম একটা ফ্যাক্ট করে না, কারণ আমাদের সকলেরই যারা আর কি বাংলায় পরীক্ষা দিচ্ছে তাদের সকলেরই কিন্তু মাতৃভাষা বাংলা, ফলে বাংলাটা কিন্তু অতটা ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে কিন্তু ইংলিশটা। সুতরাং উইক পয়েন্টটা আমি আগেই তুলে ধরেছি, এই উইক পয়েন্টটা নিয়ে কিছুদিন কাজ করছি, তারপরেই মানে পুরো যে সিলেবাসটা আছে সেটা সমস্ত ভিডিওই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তবে ধীরে ধীরে পাবেন, কেননা কি এখন চলছে ট্রান্সলেশনের পার্টটা আর রিপোর্ট রাইটিংয়ের পার্টটা চলছে। এই রিপোর্ট রাইটিং নিয়ে আমি কোনো ভিডিও বানাচ্ছি না, কিন্তু আমি ফ্রিতেই সমস্ত কিছু রিপোর্ট রাইটিংগুলো আমি আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যেখানে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত সেন্ড করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, কালকেই পেয়ে যাবেন ভিডিওটা। ধন্যবাদ।